সসের সঙ্গে হোক অথবা চায়ের সঙ্গে, পারিবারিক আড্ডায় হোক অথবা অতিথি আপ্যায়নে, এইরকম একটা ডিশ আবশ্যিক। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি টিফিন স্ন্যাক্স। রেসিপির জন্য প্রথমে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিলাম। চিড়েটার মধ্যে যথেষ্ট পরিমাণে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। চিড়েটা ধোয়া হয়ে গেছে, জলটাও ট্রান্সপারেন্ট দেখাই যাচ্ছে। ধুতে ধুতেই চিড়েটা অনেকটা নরম হয়ে যাবে। তারপরেও আমি অল্প পরিমাণে জল চিড়েটার মধ্যে রেখেছি, কারণ আমি এখন দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এই সুজিটা যাতে জলটা টেনে নিয়ে ভিজে যায়, সেই কারণে একটু জল রাখা হয়েছিল। এরপর সুজি আর চিড়েটাকে হাতে করে একটু মেখে দিচ্ছি, যাতে সুজিটা চিড়ে থেকে পুরোপুরি জলটা টেনে নিতে পারে। সঙ্গে কিছুক্ষণের জন্য রেস্টও দিয়ে দেব, যাতে সুজিটা প্রপারলি ফুলে উঠতে পারে, প্রপারলি ভিজে যেতে পারে। দেখুন, এখন দেখিয়ে দিচ্ছি কতটা টাইট হয়েছে, মানে সুজিটা পুরোপুরি ফুলে উঠেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমিত লবণ, এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এখন দিচ্ছি গরম মশলা পাউডার, এরপরে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা, এখন দিচ্ছি কালো জিরা, এরপরে দিয়ে দিলাম সাদা তিল, এরপর ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কারি পাতা। এরপর হাতে করে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে প্রতিটা মশলা সুজি আর চিড়ের প্রতি পরতে চলে যায়, সেই সঙ্গে সুজি আর চিড়ের মধ্যে একটা পারফেক্ট বন্ডিং বা পারফেক্ট টেক্সচার হয়, যাতে কোনোভাবে ভাজার সময় ফেটে না যায়। তাই প্রপারলি বেশ কিছুটা সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে। মাখানোটা কমপ্লিট। এইভাবে হাতের মধ্যে ডো বা লেচির আকারে উঠে আসবে। এখন উনানটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমিত সাদা তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই হবে। তেলটা দেওয়ার পর কড়াইটা ননস্টিক করে নিচ্ছি, যাতে ভাজার সময় বা ওলট পালট করার সময় কোনোভাবে আটকে না যায়। এরপর তেলটাও খুব ভালোভাবে গরম হলে এখন পকোড়াগুলো দিয়ে দেব। খুব বেশি বড় হলে দেখতে বা খেতে কোনোটাই ভালো হবে না, আর খুব বেশি ছোট হলে খুব মুচমুচে কুরকুরে হয়ে যাবে। তাই মিডিয়াম একটা সাইজ করে পকোড়াগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। তেল যতটা জায়গা কভার করে আছে ততটার মধ্যে দিলেই ভাজাটা ভালো হবে, যদিও বা ডুবে যাচ্ছে না, তারপরেও তেলের মধ্যেই রাখতে হবে, কারণ নাড়াচাড়া করতে করতে ভাজাটা হয়ে যাবে। উনানের আঁচটা মিডিয়াম রেখে অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে, যাতে তলার দিকটা শক্ত হয়ে যায়, যাতে নাড়াচাড়া করলে ভেঙে না যায়। আর মাঝে মাঝে এইভাবে সরিয়ে সরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে, যাতে ওভারকুকড বা ওভারহিটের কারণে জ্বলে না যায়। আবারও কিছুক্ষণ ওয়েট করলাম। চোখে দেখে বোঝা যাবে তলাটা কালারটা চেঞ্জ হয়ে আসবে আর শক্ত হয়ে আসবে। এখন উল্টে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ ওয়েট করব, যাতে অপোজিট সাইডটাও সেম হয়ে শক্ত হয়ে যায় বা ভাজা হয়ে যায়। এরপর দুই দিকটাই ভাজা হয়ে গেছে। এখন নির্ভয়ে নিশ্চিন্তে এইভাবে নাড়াচাড়া করে পুরো চারিদিকটাই সমানভাবে ভেজে নেব। কোনোভাবে জ্বলে না যায় সেই দিকটায় খেয়াল রাখতে হবে অবশ্যই। তার জন্য উনানের আঁচটা অবশ্যই খেয়াল করতে হবে। এরপর নাড়াচাড়া করে চোখে দেখেই বোঝা যাবে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসবে আর মুচমুচে কুরকুরে হয়ে আসবে। এখন আমি স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এইগুলো পারফেক্টলি লাল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মুচমুচে হয়েছে। এইগুলোকেও এখন আমি তুলে নিচ্ছি। যদিও বা ইনগ্রেডিয়েন্টস খুবই অল্প নিয়েছিলাম, তারপরেও সাইজটা ছোট্ট ছোট্ট হওয়ার কারণে
পকোড়াগুলো সংখ্যায় অনেক বেশি হয়েছে, তাই অল্প পরিমাণ জিনিস দিয়েই অনেকটা টাইম স্পেন্ড করা যাবে আর এই রকমভাবে একটা সুন্দর ডিশকে ডেকোরেশন করা যাবে। আপনারা অবশ্যই চা অথবা সসের সঙ্গে পরিবেশন করবেন। আপনাদের কেমন লাগলো এই রকম ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।